স্বাগত একাত্তর জানালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্র পত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে তাদের মূল্যবান বিশ্লেষণগুলো জানান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি। আমিরুল ইসলাম কাগজি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আমরা আয়োজন শুরু করার আগে একটা ধারণা দিয়েছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিনভর ঘটেছে এবং এমন কিছু বিষয় ঘটেছে যা সরাসরি প্রভাব পড়বে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যেহেতু নির্বাচনের ট্রেনে আমরা আছি। আশা করি খুব চমৎকার কিছু আলোচনা আমরা করতে পারবো। এবং দর্শক, বলে রাখি আমাদের সঙ্গে পর্যায়ক্রমে এই আয়োজনে, এই আলোচনায় ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হবেন। আমরা সেই অতিথিদের সঙ্গে কথা বলার আগে এবং এই আয়োজন শুরু করার আগে ঠিক এই মুহূর্তে অনলাইন নিউজ পোর্টালের কয়েকটি শিরোনাম দেখে নিতে চাই। শুরুটা করতে চাই দৈনিক প্রথম আলো দিয়ে। তাসনিম জারা এবং তাজনুবা জেবিন খুবই পরিচিত মুখ এনসিপির, যারা পরপর দুদিনের ব্যবধানে দুজনই আসলে পদত্যাগ করলেন, ব্যাখ্যাও দিয়েছেন এবং স্পষ্ট করে আসলে এটা জানিয়ে দিয়েছেন যে জামাত এবং এনসিপির যে সমঝোতা সেটা আসলে তারা খুব বেশি ইতিবাচকভাবে নেননি, যেটা তারা আহত করেছে, যে কারণে তারা ডিসিশন নিয়েছেন। যদিও তাসনিম যারা ঘোষণা দিয়েছেন তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, কিন্তু তাজনুবা জাবিন কিন্তু এই ঘোষণাটা দেননি যে তিনি আসলে নির্বাচন করবেন। একদিনে প্রায় 3000 স্বাক্ষর সংগ্রহ তাসনিম জারার। এটা কিন্তু আসলে তাসনিম জারার এনসিপি থেকে চলে যাওয়ার পর বেশ ভালো একটা তার জায়গা থেকে বার্তা তিনি দিয়ে দিলেন যে এককভাবে তিনিও আসলে জনপ্রিয়। মাহফুজ আলম একটু আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেটা আমরা খবরও করেছি। তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি যে এনসিপি এখন আছে সেই এনসিপির অংশ হচ্ছি না, এবং তীব্র বিরোধিতা করেছেন এই যে সিদ্ধান্তটা নিয়েছে জামাতের সঙ্গে এনসিপির যে নেগোসিয়েশন, সেই জায়গাটা নিয়ে আসলে প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা বাংলা ট্রিবিউনে একটু যাই। 4 দফা ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ। কিছুটা স্বস্তির খবর যে আসলে টানা এই শীতের মধ্যে আন্দোলনকারীরা যেভাবে ছিলেন, দাবিটা অবশ্য যৌক্তিক, কারণ ওসমান হাদির হত্যাকারীদের বিচার অবশ্যই হওয়া উচিত পরবর্তী ঘটনাটাকে ঠেকানোর জন্য। এখন সে দেখা যাক এই বিচারের প্রক্রিয়াটা কিভাবে এগোয়। আমি এই এনসিপি অংশ হচ্ছি না, মাহফুজ আলমের স্পষ্ট বক্তব্য। জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণ জানালেন নাহিদ। এটা নিয়েও আমরা প্রতিবেদন তৈরি করেছি। বিডি নিউজ 24 এখানেও একটা খবর। মোটামুটিভাবে আমরা আসলে গতকাল যে ঘটনাটা ঘটেছে, বিস্ফোরণ হয়েছে মাদ্রাসার, সেই বিস্ফোরিত ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে মূল খবর হিসেবে তারা রেখেছেন, কারণ বিডি নিউজ 24 সবসময় এই জিনিসটাই বেশ ভালো গুরুত্ব দেয় যে যখন চলমান বিষয়গুলো থাকে সেগুলো তারা রাখে, কিন্তু বিশেষ কিছু খবর যেগুলো আমাদের চোখ এড়িয়ে যায় সেটাই তারা সামনে আনে, এবং তেমন একটি খবর তারা শিরোনামে রেখেছে। এনসিপির খবর, নির্বাচনের খবর, সব কিছু এখানে আছে। শীতের প্রসঙ্গটাও এসেছে। মোটামুটিভাবে আপনার ধারণা পেয়ে গেলাম যে অনলাইন পোর্টালগুলো কী ধরনের সংবাদ করেছে আজকে। এবং বলে রাখি আমাদের সঙ্গে এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং একই সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। আপনাদের একটু পরে নিশ্চয়ই এখানে পেয়ে যাব, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই রাতেও সময় দেওয়ার জন্য। আমি শুরুটা করতে চাই আমিরুল ইসলাম কাগজি। অনেক বড় বড় বিষয় আছে আলোচনা করা, সেগুলো একটু পরে আসব। শুরুতে বিএনপির জন্য যে সুবাতাস, যেই আত্মবিশ্বাস বলুন বা যে স্বস্তির একটা ছবি আজকে তারা দেখলেন, যে এতদিন যে নেতা আসলে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে নির্দেশনা দিচ্ছিলেন, তিনি আজ সশরীরে এলেন তারেক রহমান, এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে দেশের যে যানজট বলুন কিংবা একই সঙ্গে নগর পরিকল্পনা, সব কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। এবং বৈঠক বা সৌজন্য সাক্ষাতের পর আমরা দেখলাম সিনিয়র নেতাকর্মী যারা বেরোচ্ছিলেন, আমির খসরু মাহমুদ তিনি বলেছেন যে এবার কাজ হচ্ছে প্রান্তিক অঞ্চলের মানুষের সাথে সংযোগটা স্থাপন করা। তারেক রহমান হয়তো সেদিকে যাবেন। পুরো বিষয়টা আপনার সাংবাদিকতার চোখ থেকে বিএনপির পরিস্থিতি একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ 71 জার্নালে যারা দেখছেন তাদেরকে। তো আপনি এটা ঠিকই বলেছেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে, গত 18 বছর ধরে তিনি বাইরে থেকে ভার্চুয়ালি তাদের নেতাকর্মীদের সঙ্গে মানে একটা যোগাযোগ। তিনি মূলত, আমরা তো বিভিন্ন সময় খবর টবর দেখেছি, সেটা হলো এরকম, উনি কিন্তু কখনো এই যে ঘুমের সময়টা হয়তো এই ঘুমটুক উনি দিতেন, এর বাইরে বাকি সময়টা উনি দলীয় কাজের মধ্যে থাকতেন। উনি শুধু যে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলতেন তা না, উনি হয়তো দেখা গেল ঢাকা সিটিতে যে সমস্ত বিএনপি নেতাকর্মী আছে তাদের সঙ্গে কথা বলছেন।
তিনি কথা বলছেন উপজেলা লেভেলের নেতাদের সঙ্গে, এমনকি একেবারে প্রান্তিক যে কথাটা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, উনি কিন্তু এই প্রান্তিক জায়গা পর্যন্ত একটা ইউনিয়নের একজন নেতাকেও পর্যন্ত উনি টেলিফোনে রিচ করে যাচ্ছেন। অর্থাৎ মানে প্রত্যেকটা জায়গায় উনি স্তরে স্তরে তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগটা রেখেছেন, এটা ভার্চুয়ালি রেখেছেন। তো এখন উনি সেইটা একেবারে সরাসরি সশরীরে তিনি এখন উপস্থিত। আপনারা দেখেছেন যে 25শে ডিসেম্বর যে অবস্থাটা হয়েছে, শুধু উনাকে দেখার জন্যে আপনার একটা হিসাব হচ্ছে যে প্রায় 1,40,00,000 মতো সিম, নতুন সিম ঢুকেছে ওই দিন। এবং আরও বিভিন্নভাবে খবর টবর নিয়ে দেখা গেল যে 300 ফিটের ওই প্রান্তে দেখা গেল যে সব মিলে হয়তো 30 লাখ সিম ওখানে অ্যাক্টিভ। এবং আরও ছিল যে এইভাবে মিলে বলা হচ্ছে যে সারা পৃথিবীতে একটা হিসাবে বলা হচ্ছে যে এই পর্যন্ত এত বড় সমাবেশ আর কোথাও একজন নেতার আগমনে হয়নি। তো উনি এটা হওয়ার পরে এখন তিনি দেখলেন যে যখন নগরের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তখন নেতাকর্মীরা এত উজ্জীবিত, এত উচ্ছ্বসিত যে তারা তাকে ঘিরেই কিন্তু সব কিছু করতে যাচ্ছে। এর ফলে একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে ট্রাফিক জ্যাম হয়ে গেলেও এটাও একটা নগরের একটা বিড়ম্বনার কারণ। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমরা এটা যখন চিন্তা করছিলাম যে তিনি বাছাই করেছেন 3টা দিন, যে 3টা দিনই আসলে ছুটি। হ্যাঁ, ছুটি। এরপরও দেখেন কিভাবে এই হচ্ছে এখন এইটা উনি গ্রামের দিকে গেলে, উনি কিন্তু গ্রামে আগেও গেছেন 2001 থেকে 2006 পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায়, তখন কিন্তু উনি তৃণমূল মানে কনফারেন্সগুলো উনি করেছেন, বিভিন্ন জেলা শহরে করেছেন, তখনও ওই একইভাবে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ওখানে এসেছে। তো এখন এই যে শহরে উনি কিন্তু কোনো অবস্থাতেই যদি বলা হয় যে কোনো একটা অফিস ডেতে যদি উনি বের হন, তাহলে সেই দিন দেখা যাবে পুরা ঢাকা শহর কলাপস করবে। তো এই কারণে ওনার মাথার মধ্যে আসছে যে এই নাগরিক বিড়ম্বনা থেকে যাতে দূরে থাকা যায়, এই চিন্তাটা কিন্তু উনি মাথার মধ্যে রেখেছেন। একটা বিষয় একটু মানে শেয়ার করব আমিনুল ইসলাম কাগজি, তবে আমি শুরুটা করতে চাই ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, তার মতামতটা নিয়ে তারপর আপনার কাছে আসবো, এবং মনে হয় তার মাঝখানে একটা বিরতিতে যেতে হবে। আমরা একটু কথাটা শুরু করি। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, প্রথমত আপনাকে ধন্যবাদ, আপনি এই রাতেও আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনার মাধ্যমে যে প্রশ্নগুলো সারাদিন ঘুরছে, স্পেশালি বিকেলের পর থেকে যখন আনুষ্ঠানিকভাবে এনসিপি এবং জামাত ইসলামীর সমঝোতার, আসন ভিত্তিক সমঝোতার বিষয়টা সামনে এলো, তখন থেকে অনেকে বলছিলেন যে এনসিপি মাস দুয়েক আগেও, ইনফ্যাক্ট মাসখানেক আগেও এটা বলছিল যে জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করছে, সেই এনসিপি আজকে জামাত ইসলামের সঙ্গে সমঝোতা করলো। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, কাজে এটা হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারেক রহমান দেশে এলেন, বিশাল একটা জনসমুদ্র তৈরি হলো, সাধারণ মানুষের আগ্রহ তৈরি হলো, এবং রাজনীতির মধ্যে একটা সুবাতাস এলো, এবং এর ঠিক 2 দিনের মাঝখানে এই ঘোষণাটা এলো। দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ধন্যবাদ। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি 71কে এবং সম্মানিত আমার সহ আলোচক এবং অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, এবং স্মরণ করছি শহীদ হাদিকে, যে মানুষের হৃদয় ও মস্তিষ্কে তার দেশপ্রেমের কারণে একটা কম্পন তৈরি করতে পেরেছিলেন, এবং একাত্মতা পোষণ করছি তাদের সাথে যারা তার বিচারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে, পথে প্রান্তরে অবস্থান নিয়েছেন, এবং হয়তো একটা ঘোষণা দিয়ে হয়তো তারা তাদের অবস্থান থেকে সরে এসেছেন। এখন এই কথাটা যেটা আপনি বলছেন, জামাতের আমিরের কথা অনুযায়ী তিনি 3টা যুক্তিতে এই রাজনৈতিক মানে সমঝোতার জোটটা করেছেন। একটা হচ্ছে তিনি যেখানে কোনো দুর্নীতিকে তারা আশ্রয় দিবে না এবং প্রশ্রয় দিবে না, এবং কোনো দুর্নীতিবাজকে তারা তাদের দলে জায়গা দিবে না, এই প্রতিশ্রুতিতে তারা এক হয়েছেন। 2, তারা ন্যায় বিচার নিশ্চিত করবেন, ন্যায় বিচারটা সমাজের সকল স্তরে। 3, তারা এই রাজনৈতিক দলগুলো বিচার বিভাগের উপর কখনো কোনোভাবে হস্তক্ষেপ করবে না। 3, তারা সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছেন, যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছেন, তারা ঐকান্তিকভাবে এবং আন্তরিকভাবে চেষ্টা করবেন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার প্রেক্ষিতে। এখন আপনি যে কথাটা আপনি বলছেন, জনাব তারেক রহমান আসার পরপরই এই ঘোষণাটা কোনো কি ধরনের বার্তা দিচ্ছে? আসলে রাজনীতিতে যে বিষয়টা হচ্ছে, অনেকগুলি ইস্যু একসাথে সামনের দিকে ধাবমান। যেমন যেদিন হাদি মারা গেলেন সেদিনই কিন্তু বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে। দেখেন, এটা কিন্তু আমরা নেগেটিভলি নেওয়ার সুযোগ নেই। আবার তারেক রহমান এসছেন, একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলো,
তখন এনসিপি এবং জামাতের অলরেডি 8টা দল নিয়ে একটা জোট ছিল, সেখানে আর 2টি দল আজকে অফিসিয়ালি তারা একটা সমঝোতার জোট প্রকাশ পেয়েছে। জি। এটা হচ্ছে একটা সময়ের প্রেক্ষিতে এগুলো তৈরি হয়, সিচুয়েশনগুলো তৈরি হয়, এখানে নেগেটিভলি নেয়ার কিছু নেই। এবং এটা বেসিক্যালি তাদের যে জুলাইয়ের ঐক্যের যে তাদের মধ্যে একটা নীতির বহিঃপ্রকাশ, তাদের মধ্যে একটা একটা এই বিষয়টা নিয়ে ঐক্যমত্য পোষণ হয়েছে, এবং এটা আগে থেকে চলে আসতেছিল যে জুলাইয়ের যে টার্গেট, জুলাইয়ের যে উদ্দেশ্য বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা সবাই ঐক্যমত্য, সেই জন্যই তারা এই ঘোষণাটা দিয়েছে। এখানে নেগেটিভলি দেখার কিছু নেই। চমৎকার, আপনি আসলে বিষয়টা খুব সুন্দর করে স্পষ্ট করেছেন। একটা ছোট বিষয় কি আরেকটু যুক্ত করে দেবেন, তারপর আমি আমিনুল ইসলাম কাগজে আপনার কাছে আসার চেষ্টা করব। সেটা হচ্ছে, বলা হচ্ছে নৈতিকভাবে আদর্শিকভাবে এনসিপি এবং জামাত একসাথে হচ্ছে না, কেবল নির্বাচন যে বাস্তবতা সেটা মাথায় রেখে এই দল দুটি একটা সমঝোতা করেছে। কখনো কি এটা সম্ভব, মানে একসাথে একটা সমঝোতা করব কিন্তু আদর্শিকভাবে আমরা দীর্ঘমেয়াদে আমরা আলাদা হয়ে যাব বা নিজ নিজ জায়গায় থাকবো, এটা কি সম্ভব, কখনো প্র্যাকটিক্যালি সম্ভব কিনা? আচ্ছা, এক্ষেত্রে আমি একটা উক্তি দিই, সেটা হচ্ছে লেনিনের ভাষায় একটা কথা বলে, সেটা হচ্ছে নীতিহীন ঐক্য বা বিপ্লব নয়, তা কেবল ক্ষমতার পুনর্বন্টন। জি। এখানে রাজনৈতিক সমঝোতা বলা হচ্ছে, কিন্তু নীতিটা হচ্ছে জুলাইকে বাস্তবায়ন। কারণ বাংলাদেশে একাত্তরে যে জিনিসটা বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, সেটাই জুলাইয়ে এসে করা নেড়েছে। এবং যেই জিনিসগুলো বাস্তবায়ন করতে পারেনি, সেই দাবিগুলো জুলাইয়ে এসে উঠেছে, এবং সেই জুলাইয়ের যে দাবিগুলো সেগুলো বাস্তবায়ন করার জন্য এনারা নৈতিকভাবে একমত পোষণ করেছেন। সেই নৈতিক বা একমত পোষণ করা ইস্যুগুলোর মধ্যে কোনটা? সেটা হচ্ছে তারা দুর্নীতিকে কোনো আশ্রয় দিবে না নিজেদের দলে, এবং অন্যদের কাউকে প্রশ্রয় দিবে না। বিচার বিভাগকে তারা সম্মান করবে, সেখানে কখনো কোনোভাবে হস্তক্ষেপ করবে না। শুধু তাই না, তারা তারা সংস্কারগুলোকে বাস্তবায়ন করবে। এই সংস্কার ইস্যুটাই হচ্ছে মূল বিষয়, কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জুলাইয়ের যে ঐক্য, সেটাকে ধারণ করে সামনের দিকে এগোতে হবে। একদম এটাই হচ্ছে একদম, আমি গুরুত্বপূর্ণ বুঝলাম। আমি একটা নৈতিক বিরতিতে বিষয়। যাব, বিরতির পর আরো বিস্তারিত আলাপ করবো। তবে একটা প্রশ্ন আপনাকে করে রাখতে চাই, সেটা হচ্ছে বারবার এনসিপির পক্ষ থেকে এটা বলছে যে আমরা যারা সংস্কারের পক্ষে তারা আমরা একসাথে হচ্ছি। প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সংস্কারের পক্ষে না? বিএনপি তো আগে থেকেই সংস্কারের বিষয়টা বলেছে, এবং তারা এটাও বলেছে তাদের যে 31 দফা, সেই 31 দফার সাথে বর্তমান সংস্কারের মধ্যে অনেক মিল আছে। তাহলে কেন আসলে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে যে বিএনপি আসলে সংস্কারের পক্ষে না? প্রশ্নটা করে রাখলাম, এসে নিশ্চয়ই আলাপ করবো। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আগে জানিয়েছে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এবং এই বিরতির মাঝখানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আমরা দেখতে পাচ্ছি, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মামুন। অভিনন্দন জানাতে চাই হাসান মামুন, কারণ এতদিন আপনি জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজ করছিলেন। রাশেদ খান যখন পদত্যাগ করলেন, তখন একটা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব আপনি নিলেন। এমন একটা সময় নিলেন যখন সামনে একটা ঐতিহাসিক নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। আপনার শুভকামনা জানিয়ে আমরা আলাপটা শুরু করতে চাই। আজিজুল বারী হেলাল, একটা বিষয় আসলে আজকে এনসিপির পক্ষ থেকে প্রেস কনফারেন্সে নাহিদ ইসলাম বলছিলেন যে গণ অভ্যুত্থানের শক্তিকে টিকিয়ে রাখতেই জামাত সহ 8 দলের জোটে যুক্ত হয়েছে এনসিপি। এটা অনেকেরই হয়তো এই প্রশ্নটা আসবে যে গণ অভ্যুত্থানের শক্তি টিকিয়ে রাখার দায়িত্বটা আসলে এনসিপি নিচ্ছে, কিন্তু এটা কেন মনে হচ্ছে যে বিএনপি তাদের জোটে, বা বিএনপি যদি আলাদাভাবে ক্ষমতা প্রাপ্ত হয় তাহলে গণ অভ্যুত্থানের শক্তিটা টিকবে না, এরকম ন্যারেটিভ আসলে তৈরি হচ্ছে কেন, সেটা একটু জানবো। আমি একই সঙ্গে আমিনুল ইসলাম কাগজি, যদি আপনার কিছু জানতে চাওয়ার থাকে আপনি আলাপের ফাঁকে যুক্ত হতে পারেন। জি, সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল, এটা আমি আসবো, আগে আমি আজিজুল বারী হেলালের বক্তব্যটা একটু শুনে নিতে চাই। জি, সেটা আজিজুল বারী হেলাল। জি, কাগজি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন হলো, এখানে আর একটা প্রশ্নের অবতারণা ঘটেছে, সেটা হলো সাজ্জাদ সাহেব কিছুক্ষণ আগেই বলে যাচ্ছিলেন যে জুলাই চেতনা বাস্তবায়নে যারা একমত তাদের সঙ্গে ঐক্য হচ্ছে, এবং মানে সংস্কার যারা করতে চাচ্ছে তাদের সঙ্গেই ঐক্য হচ্ছে। মানে স্বাভাবিকভাবেই সব প্রশ্ন দেখা দিচ্ছে, তাহলে কি বিএনপি এই সমস্ত জুলাই চেতনাকে বাস্তবায়ন করতে চায় না বা সংস্কার করতে চায় না? এই প্রশ্নটা থাকছে। জি, আজিজুল বারী হেলাল। আসলে এই তর্ক বিতর্ককে আমি কুতর্ক হিসেবে দেখি, কারণ 71-এর মুক্তিযুদ্ধের সময় এক পক্ষ বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা আমি বহন করি, আবার কেউ বলতো না ও বহন করে না, আমিই বহন করি। এইগুলোকে বলা হয় পলিটিক্যাল ডিসকোর্স। আবার
আরো সুন্দর করে বলা হয় পলিটিক্যাল ন্যারেটিভ। এখন যেহেতু সামনে নির্বাচনকে সামনে রেখে একটা অ্যালায়েন্স গঠন হচ্ছে, এবং নির্বাচনে বা ডেমোক্রেসির এটা একটা বিউটি যে অ্যালায়েন্স গঠন করা, এবং অ্যালায়েন্স গঠন করার ফলে নির্বাচনটা একটা কম্পিটিটিভ নির্বাচন হচ্ছে, নির্বাচন একটা অ্যাকসেপ্টেবিলিটি পাচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু গ্রহণযোগ্য হচ্ছে। এইটা আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে। সুতরাং প্রত্যেকটা অ্যালায়েন্স তার পক্ষে একটা ন্যারেটিভ বা একটা গল্প বা একটা বয়ান সে তৈরি করবেই যে আমি অভ্যুত্থানের শক্তি, আমি অভ্যুত্থানের সোল এজেন্ট। আর একজন বলবে যে এরকম অভ্যুত্থানের টিকিয়ে রাখতে শক্তিকে, অভ্যুত্থানের শক্তিকে টিকিয়ে রাখতে আমাদের এই জোট। তার মানে এই না যে যারা তাদের অ্যালায়েন্সে নেই তারা অভ্যুত্থানের বিরোধী শক্তি। এই যে জিনিসটা, এটাকে পলিটিক্যাল বয়ান বলা হয়, ন্যারেটিভ বলা হয়। এইটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছুই নেই, কারণ শেষে জনগণ উইল জাজ যে আসলে কি বাংলাদেশ হওয়া দরকার, এবং অভ্যুত্থানের চেতনাকে বা শক্তিকে বা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে বিরাজমান রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ ব্যতীত, যেহেতু ওরা পালিয়ে গেছে, আমরা সমস্ত রাজনৈতিক দল এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটা ঐক্যবদ্ধভাবে আমরা বলেছি নির্বাচনের পরে ঐক্যবদ্ধ হ্যাঁ, সরকার। এবং এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন তার সেই 15 মিনিটের একটু বেশি সময় যে ভাষণটা দিয়েছিলেন সেখানে। এখন যেটা নাহিদ ইসলাম বলেছে, নাহিদ ইসলাম এটা তার একটা আপনার এটাকে আমি রেটরিক বলবো না, তার একটা পলিটিক্যাল একটা ভাষণ, তার একটা ডিসকোর্স। সে যেহেতু সে জামাতের সাথে তিনি জোট করেছেন, সুতরাং তাদের পক্ষে তিনি একটা বয়ান তৈরি করবেনই। এই বয়ানের বিরুদ্ধে আমি কোনো বয়ান তৈরি করতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সবাই অভ্যুত্থানের শক্তি, জনগণ। আমি আমি আমি- আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট আজিজুল বারী হেলাল। আমি এই জায়গাটা আরেকটু ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই। আমি বিরতির আগে যে প্রশ্নটা আপনার কাছে করে গিয়েছিলাম, যেটা বলছিলেন যে সংস্কারের পক্ষের শক্তি, সংস্কারের পক্ষের শক্তি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? মানে বিএনপি কি সংস্কারের পক্ষে ছিল না? ঐক্যমত্য কমিশনে এত দীর্ঘ সময় ধরে যে এই সেশনগুলো হলো, সেখানে তো একমত হয়েছে কিছু কিছু বিষয়ে, তাহলে এইটা আসলে কেন আসছে বারবার? ধন্যবাদ। আসলে সবার আগে দেশ, এই জুলাই পরবর্তী রাজনীতির মূল মূল স্লোগানটা এখন বইছে চারদিকে এটা। কিন্তু 2025 সালে এসে এই সবার আগে দেশ এ কথাটা শুধু মানুষ এখন মুখে শুনতে চায় না, এটা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে এটা জনগণ তাদের কাজে, তাদের আন্তরিকতার মাধ্যমে এটা দেখতে চায়। এবং এটাই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মানুষতান্ত্রিক একটা চেঞ্জ হয়েছে, এবং এইটা এই রাজনৈতিক দল এবং ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড এখানে তারা হিসাব করছে। এখন যে প্রশ্নটা আপনি করছেন সেটা হচ্ছে বিএনপি কি এই জুলাইকে ধারণ করে কিনা বা স্টেক হোল্ডার কিনা। এক্ষেত্রে বিএনপি ধারণ করে না এই কথাটা আমি বলবো না, কিন্তু আপনি দেখেন 84টা এজেন্ডা ছিল জুলাই চার্টারে, তারা বিএনপি প্রতিটাতে কম বেশি করে এক একটা অবজেকশন দিয়ে রেখেছে। শুধু তাই না, গণভোট নিয়ে তারা বেশ প্রশ্ন তুলেছে, এই গণভোট হবে কিনা, গণভোট আইনি ভিত্তি কি, অনেক কিছু প্রশ্ন রেজ করেছে। শুধু তাই না, জুলাইয়ের যে চার্টার, এটার আইনি ভিত্তি কি, এটার বর্তমান সরকারের রাজনৈতিক ভিত্তি কি, লেজিটিমেসি কি, প্রতিটা ক্ষেত্রে তারা প্রশ্ন তুলেছে। এখন এতগুলো প্রশ্ন যখন উঠে, তখন সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন ওঠে যে বিএনপি আসলে কি চায়। হ্যাঁ, তাদের ইন্টেনশন, যেহেতু আমাদের হেলাল ভাই যেহেতু একটা কথা বলেছেন, খুব সুন্দর কথা, যে রাজনীতি প্রতিটা সবাই একটা বয়ান তৈরি করবে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর হয়তো বিএনপিকে কোনো এক সময় দিতে হবে, কারণ এই প্রশ্নগুলো তারা সম্মুখীন হবে। সেই জন্যই কিন্তু এখন একটা বিষয় মিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনি যেহেতু খুব চমৎকার করে ব্যাখ্যা করেন, সেই জায়গা থেকে আরেকটু ব্যাখ্যাটা শুনতে চাই। এই অর্থে আপনি যেটা বললেন যে প্রতিটি রাজনৈতিক দলের অতীত কর্মকাণ্ডগুলো আসলে বিচার করবে তরুণরা, জামাত ইসলামের অতীত কর্মকাণ্ড বিচার করবে না? অফকোর্স, জামাত ইসলামের অতীত কর্মকাণ্ড কি ছিল? 71-এ দুটো শক্তি ছিল। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেকটা হচ্ছে সবার ভাষায় মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। জামাত কোন পক্ষ মুক্তিযুদ্ধের ছিল? পক্ষের শক্তির বয়ান কি ছিল আমি একটু শেষ করি, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, ভেঙে গেলে ডিফারেন্ট মিনিং হবে। 71-এর পক্ষের শক্তি কি ছিল? তারা একটা সাম্য,
একটা সুবিচার, একটা সুন্দর সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য এটা চেয়েছে। আর বিপক্ষের শক্তির বয়ান কি ছিল? বিপক্ষের শক্তির বয়ান ছিল ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে। কারণ ভারত, আমরা যখন একটা আলাদা হয়ে যাব তখন ভারতের আধিপত্যটা আমাদের উপর জেঁকে বসবে। ঠিক জুলাই এসে তো এটা প্রমাণিত হয়ে গেল। ভারত যে আমাদেরকে আরেকটা হায়দ্রাবাদ, যেটা 6 দিনের যুদ্ধ করে দখল করে নিয়েছে ইন্ডিয়া, সেটা হচ্ছিল। কারণ 47-এ তো হায়দ্রাবাদও স্বাধীন হয়েছে, 47-এ সিকিমও স্বাধীন হয়েছে। সিকিমের ওখানকার পার্লামেন্টেরিয়ানরা তাদের দেশটাকে ওখানে ওখানে ভারতের সাথে তুলে দিয়েছে। জি। ভারত বাংলাদেশের সাথে সেম কাজটাই করছিল, সেটা সেই কথাটা বলেছে। হয়তো 50 বছর লেগেছে প্রমাণ হতে, প্রমাণিত হয়েছে। এবং শুধু তাই না, এটা তো 77 সালে যখন 71-এর পরে 72-এ গিয়ে যখন সংবিধানে যে কথাগুলো আসলো সেগুলো রিফ্লেক্ট করলো না, 74-এ এসে বাকশাল হলো, যখন পুরোপুরি মিথ্যা বয়ান হলো, তখনই তো 75 হলো, প্রতি বিপ্লব হলো। 75-এ এসে 77-এ এসে জনাব জিয়াউর রহমান, মানে আপনি যেহেতু খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন সাজ্জাদ আলী চৌধুরী, একটা বিষয় মানে জামাতের হ্যাঁ, অতীত ইতিহাস, আমি অতীত ইতিহাস বলতে জামাতের অ্যাক্টিভিটিস কি, জামাত তো এখন স্বাধীনতা মেনে নিয়ে রাজনীতি করছে, এটা তো প্রশ্ন সেটা তো তোলার আছে। এখনো সুযোগ নেই। আমি তো এটাও তো জানি যে কিছুদিন আগেই জামাতে ইসলামী আমির খুব চমৎকার করে স্পষ্ট করে ভরা মজলিসে বলেছেন, যদি আমরা সে সময় কোনো অপরাধ করে থাকি আমরা নিঃশর্ত ক্ষমা চাই। যদিও তিনি যদি শব্দটা প্রয়োগ করছেন, এটাতে অনেকে আহত হয়েছেন যে তার ভিতরে এখনো কোনো কনফিউশন আছে কিনা যে তিনি অপরাধ করেছেন কিনা, তারপর তিনি ক্ষমা চেয়েছেন, এটা অত্যন্ত প্রশংসিত হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে তরুণদের কাছে তো জামাতের ইতিহাসটা বর্ণনা করে তারপর জামাত সেই প্রত্যাশাটা করবে, হ্যাঁ তারুণ্যের ভোট তারা পাবে। এই জন্যই কি তারা এনসিপির সাথে জোট তৈরি করলো? দেখুন, এখানে এখন সবাই লেখাপড়া করে, কেউ লেখাপড়া করা ছাড়া কিন্তু কোনো কিছুতে বসে থাকে না, এবং প্রচুর রিসার্চ ওয়ার্ক হচ্ছে। 71 নিয়ে আমি তো ওয়ার্ল্ড ক্রাইমে ডিফেন্স টিমে ছিলাম, বিগ একটা লম্বা সময় ধরে কাজ করেছি। ইস্যুটা হচ্ছে যে এনসিপির সাথে ইস্যুটা, এনসিপি তো নতুন একটা দল, যে জুলাই পরবর্তী দল, এনসিপির সাথে জুলাই নিয়ে কথা হচ্ছে। কারণ জুলাইয়ের না পাওয়া এই কথাগুলো, 71-এর যে কথা, যে জিনিসগুলো আমরা পাইনি, আর একটু আগে আমি বলছিলাম, সেটা এসে জুলাই এসে আমরা চাইছি। এখন এনসিপি সেটা নতুন দল, তাদের চিন্তা চেতনার সাথে আমাদের মিলেছে, সেজন্য আমরা একসাথে হয়েছি। কিন্তু এনসিপি তো সেটা বলেনি। এনসিপি বলেছে যে হ্যাঁ, সাজ্জাদ আলী চৌধুরী আপনি যেটা বললেন যে আপনাদের চিন্তা চেতনার সাথে এনসিপি বলেছে, নাহিদ ইসলাম কিন্তু এটা বলেনি। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে নৈতিক অবস্থান এবং আদর্শিক অবস্থান তাদের সাথে মেলেনি, কেবল আসন ভিত্তিক সমঝোতা হয়েছে। জি, আমার কথা হচ্ছে নৈতিক অবস্থান হচ্ছে জুলাই হচ্ছে এই মুহূর্তে সবার আগে প্রায়োরিটি। তাহলে এটা তো বিএনপির অবস্থান, বিএনপিরও তো জুলাই চেতনা ধারণ করা শক্তি হতেই পারে। এখানে তো তাদের তো অবশ্যই একটা থাকবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, খুব চমৎকার করে বলেছেন। আমি আজিজুল বারী হেলাল আপনার কাছে আসবো, তার আগে আমির ইসলাম কাগজি, আপনি এতক্ষণ যা যা বললেন সাজ্জাদ আলী চৌধুরী, কোনো কিছু থেকে কোনো কিছু মনে হয়েছে কিনা যেটা আরেকটু পরিষ্কার করার সুযোগ আছে? না, এখানে সুযোগ বলতে কি, নির্বাচন উপলক্ষেই এখন যত জোটের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে জোটে এখন নাহিদ ইসলামদেরকে নেওয়া হয়েছে, বা নাহিদ ইসলামরা এখন তাদের বেশ কয়েকজন নেত্রী, তারা কিন্তু যে মুহূর্তে এনসিপি জামাতের সঙ্গে জোট করেছে, তারা বলছে যে নীতিগতভাবে জামাতের সঙ্গে যে জোট করেছে এই কারণেই তারা সেখান থেকে চলে আসছে, অর্থাৎ এটাকে তারা গ্রহণ করে নাই। অর্থাৎ তাহলে বুঝতে হবে যে এনসিপি যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি শুরু করেছিল সেই জায়গায় মনে হয় তারা নেই, তারা এখন এইরকম অবস্থানটা আছে কিনা, যেহেতু কয়েকজন তাদের কাছ থেকে কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন, তারা একেবারে ফোর ফ্রন্টে ছিল এবং দেখেছি আমরা। এটা আপনার কাছে বিশেষভাবে ধন্যবাদ এই অর্থে যে এই প্রশ্নটা আমি রেখেছিলাম এবং আমরা অপেক্ষা করছি, কারণ এনসিপির পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব তিনি যুক্ত হবেন, এবং আশা করি তখন আমরা এই প্রশ্নটা তার কাছ থেকেই সরাসরি করার চেষ্টা করব। এই ফাঁকে আজিজুল বারী হেলাল, আপনার কাছে একটু জেনে নিতে চাই, মানে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী খুব চমৎকার করে ব্যাখ্যা দিলেন যে এবার যারা তরুণরা ভোট দেবেন তারা আসলে অতীতগুলো দেখবেন এবং সেই অতীতগুলো বিশ্লেষণ করে তারপর যোগ্য প্রতিনিধি বের করবেন। এবং তরুণরা এখন ভীষণ রকম রাজনৈতিক সচেতন, জুলাইয়ে তারা প্রমাণ করেছে, তারা এখন যে কোনো নেতাকে আসলে তার আপাদমস্তক, কথাবার্তা, ভাবভঙ্গি সব কিছু দেখে মূল্যায়ন করে। আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে বেফাস কোনো কথা বললেই সেটা আসলে ভাইরাল হয়ে যায়। আমরা জামাত ইসলামে একজন কেউ এরকম ট্রল হতে দেখেছি। কাজেই খুব সাবধানে পথ চলতে হয়। বিএনপির দিক থেকে একটু জানতে চাই, অতীত তো বিচার করবে তরুণরা। জি, দেখেন, বিএনপির অতীত ইতিহাস প্রো বাংলাদেশ ইতিহাস,
এই জন্য আজকে দেখেন বিএনপির যে আর্ক রাইভেল ছিল, প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বাকশালী আওয়ামী লীগরা, তারা আজকে আপনার মানে দেশ ছেড়ে পালিয়েছে, অর্থাৎ স্মৃতির গহ্বরে চলে গেছে। তাহলে তো আমাদের অতীত ইতিহাস, অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশী ইতিহাস, এবং এখন আমরাই সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন আমরা আছি, আমরা সবাই অভ্যুত্থানের শক্তি। জামাত ইসলামের যে হিস্ট্রিটা সাজ্জাদ আলী চৌধুরী বললেন, উনি বললেন, তরুণ প্রজন্ম শুনলেন, আপনিও শুনলেন, আমরাও শুনলাম। কে কতটুকু বিশ্বাস করছেন সেটা তাদের ব্যাপার। আমি এইসব বিষয়ে মন্তব্য করি, কারণ একটা প্রমাণিত সত্যকে বারবার বলে এটাকে, কিন্তু জামাত ইসলাম আবার 86 এর ইতিহাসটাও কিন্তু ভালো ছিল না। যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করলাম, যে আমরা বললাম যে এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাব না, ওকে না তাড়ানো পর্যন্ত, আওয়ামী লীগ এবং জামাত 86 এ কিন্তু এই কাজটা করেছিল। এইটাও আমার মনে হয় তরুণ প্রজন্ম জানবে। এরপরে আরো ইতিহাস, আমার এইগুলো আর বলছি না, তবে বিএনপির ইতিহাস যে গৌরবোজ্জ্বল। এই জন্য বিএনপি 4 বার ক্ষমতায় এসেছে, এবং বিএনপির উপরে ভর করে জামাতকে রাজনীতি করতে হয়েছে, কখনো আওয়ামী লীগের উপরে ভর করে রাজনীতি করতে হয়েছে। ইভেন আপনি দেখেন বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র আমরা ইতিহাসে দিয়েছিলাম, বিদায় আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল বাকশাল থেকে বেরিয়ে এসে রাজনীতি করতে পেরেছে। এখানে কি একটা বিষয় একটু যুক্ত করে দেবেন আজিজুল ভাই হেলাল? ইতিহাসটা আমাদের কত উজ্জ্বল, এটা তরুণ প্রজন্ম আপনি পরিষ্কার করেছেন, ইতিহাসের ব্যাপারটা পরিষ্কার করেছেন। এখন আরেকটা বিষয়টি পরিষ্কার করবেন, মানে এটা আজকে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী তার বক্তব্যে এটা বলেছেন, এবং গত কয়েকদিন ধরে আমরা এনসিপি নিয়ে যে বিশেষ প্রতিবেদনগুলো আমাদের প্রতিবেদকটা তৈরি করেছেন, সেখানেও এনসিপির কয়েকজনের বয়ান থেকে আসলে এরকমটা আসছে যে বিএনপি আসলে যেই সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারে আসলে তারা পরিপূর্ণ সমর্থন দেয়নি। বিএনপি আসলে এমন একটা অবস্থানে চলে গেছে যে তারা আসলে সংস্কারের পক্ষেই না, অনেকটা বিপরীত অবস্থান করছে। এই ব্যাখ্যাটা, মানে এই ন্যারেটিভটা আসলে কেন তৈরি হচ্ছে? সংস্কার শব্দটা বা সংস্কারের ধারণাটা আমাদের আগে কি কেউ বলেছে? সংস্কারের জন্য কি আমি সংস্কারকে আপনার হেডলাইন করে কি আমাদের 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছিল? লাস্টে কি হলো যে কি আপনার কোটা, কিন্তু সংস্কার যে করতে হবে অত্যাবশ্যকীয় 2016 সালে বিএনপি সেটা বলে। এবং বিএনপির যদি আপনি 19 দফা, বিএনপির যদি আপনি জাতীয়তাবাদের দর্শন সম্বন্ধে আপনি লেখাপড়া করেন, তাহলে দেখবেন যে বিএনপির জন্ম হয়েছে যে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে। এবং আমাদের আগে কেউ সংস্কারের কথা বলেনি, আমরাই একমাত্র একটা 31 দফা সংস্কার প্রস্তাব। কিন্তু মুশকিল হচ্ছে, আমি না বলে আমার কথাটা একটু শেষ করি। 27 দফা ভিশন 2030 এটা বিবর্তনের ধারায় আমরা 31 দফা করেছি, তাও বলেছি স্ট্যাটিক কোনো ব্যাপার না, এর মধ্যে যোজন বিযোজন হবে। এবং আমরা সংস্কারের জন্য যে ঐক্যমত কমিশন, সেই ঐক্যমত কমিশনে বিএনপি যেভাবে একাডেমিক কালী বিষয়গুলোকে মোকাবেলা করেছে, আমাদের সাথে যে সমস্ত অভ্যুত্থানের শক্তিরা ওই ঐক্যমত কমিশনে ছিল, তারা তো আমি তো এইটা আমরা তো সবাই দেখেছি, তারা তো এই বিষয়টা বিচ্ছিন্নভাবে সুপারফিশিয়াল একটু কিছু কথা বলে, এইটা করতে হবে, সেটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। বিএনপি দেখেন এই সংস্কার হওয়ার জন্য কতটা আন্তরিক, যে প্রধানমন্ত্রী মেয়াদকে সীমিত করেছে, গণভোটের মতো একটা বিষয়কে তারা বলছে এটা করবে। এরকম আরো অনেক বিষয় আপনি খুব চমৎকার করে বলেছেন যে আমরা সংস্কার চাই না, তাহলে জনগণ আপনার 12 তারিখে নির্বাচনে তার নিশ্চয়ই তাদের বিবেচনা দিবেন যে আসলে বিষয়টা কি। এখন আপনি বলতে পারেন, এসব কথা বলতে পারেন, আপনি পলিটিক্যাল একটু মাইলেজ পাওয়ার জন্য 71 টিভিতে এখনো যদি কিছু একটা বলে মাইলেজ পান, আপনি পান, আমি এটা বিরোধিতা করব না, পান। তো শেষ বিচারে জনগণ বিচার করবে যে বিএনপি নতুন রাষ্ট্রের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য কতটা আন্তরিক। আমাদের সেক্ষেত্রে আপনার মনে হয় কিনা আজিজুল বারী হেলাল, এটা ছোট্ট করে একটু বিষয়টা জেনে তারপর আমি অন্য বিষয়ে যাব। মানে গন্ডগোলটা এই কারণে হচ্ছে, আমরা যদি বিএনপি 31 দফা দেখি, সেখানে কিন্তু যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলোর অনেকটাই
মানে জুলাই চার্টারের যে বক্তব্য সেগুলোর সাথে মিলে যাচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে শুধুমাত্র জুলাই চার্টারকে সামনে রেখেই বলা হচ্ছে যারাই চার্টারের পক্ষে আছে তারাই সংস্কারের পক্ষে, যারা বিপক্ষে আছে তারা আসলে সংস্কারের পক্ষে না। গন্ডগোলটা কি এই কারণে হয়েছে বলে মনে করেন? এটা হলো আপনার কনসেপশনের একটা মিসনোমার। মানে আমি জিনিসটা আসলে বুঝলাম না, আমাদের গণভোটটা হচ্ছে কেন? গণভোটটা হচ্ছে যে জুলাইয়ের যে ঐক্য, মানে আমাদের যে ঐক্যমত কমিশনের যে জুলাই চার্টার, যেটা এই চার্টারটা আপনি করতে বাধ্য আপনার বিল্ডিং এ গভর্নমেন্ট। আপনার যখন গভর্নমেন্ট ফর্ম হবে, সেই গভর্নমেন্ট যেন এইটা করে, যেহেতু একে অপরের প্রতি বিশ্বাস নেই যে আপনি এই সংস্কারগুলো করবেন, এই জন্য গণভোট। কিন্তু কিভাবে করবেন এইটা কিন্তু জন্য গণভোটটা কিভাবে করব সেটা হলো সংসদে আলোচনা হবে, যে আপনার কিভাবে এই আমাদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে, বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে আমাদের একে অপরের বিশ্বাস ছিল না, বিধায় আমরা হা না ভোট করে বলে নিচ্ছি যে হ্যাঁ অবশ্যই আমরা কমিটেড, যেহেতু জনগণের একটা উইল অভিপ্রায় যে সংস্কার করতে হবে। আবার রাজনৈতিক দলগুলো আপনার বাধ্য হচ্ছে এই নির্বাচনের হা ভোটের যদি জয়লাভ হয়। সুতরাং এখন যে সমস্ত ন্যারেটিভ তুলছেন আপনারা, যে জুলাই চার্টারে এই ছিল ওই ছিল, এইগুলো সব ডিসাইডেড। এইটা নিয়ে নতুন করে আলোচনা করা মানে একটা ফ্যাসাদ তৈরি করা, আমি মনে করি। সুতরাং এই ইস্যুতে আলাপটা শেষ হলো। আমিনুল ইসলাম কাগজে আপনি কিছু যুক্ত করতে চান এই বিষয়ে? এখানে আর যুক্ত করা আছে। আচ্ছা, আমি একটু হাসান আল মামুন আপনার কাছে আসতে চাই এবং দুঃখ প্রকাশ করতে চাই, কারণ দীর্ঘটা সময় আপনি বসেছিলেন, কিন্তু তারপরও এই সময়টা নিশ্চয়ই কাজে লেগেছে আপনার, কারণ প্রত্যেকের বক্তব্য আপনি শুনেছেন, কার কি অবস্থান সেটা তো আপনি জেনেছেনই। এবং একটা বিষয় এখানে বড় আকারে আসছে, সেটা হচ্ছে রাশেদ খান, যিনি আসলে গণ অধিকার পরিষদের পরিচিত মুখ, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তিনি আসলে বিনয়ের সাথে এই গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন। এবং একই সঙ্গে গণ অধিকার পরিষদের যিনি আসলে প্রধান মানুষ নুরুল হক নূর, তিনিও আসলে নমিনেশন পেয়েছেন, টিকিট পেয়েছেন। একটু জানতে চাই, মানে এই যে ডিসিশনগুলো হয়, সাধারণ মানুষ যারা আসলে গণ অধিকার পরিষদকে গণ অধিকার পরিষদ হিসেবে জেনে এসেছেন, তারা যখন এই সমঝোতাটা করছেন, মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে যে মানসিকতা, সেই মানসিকতার উপর কোনো প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। শুরু থেকে আপনাকে একটু বলি, সেটি হচ্ছে স্বাধীনতার পর থেকে স্বাধীন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনেই ছোট বড় সবকটি দলই আসলে জোটে নির্বাচন করেছে। আওয়ামী লীগের অধীনে ছিল 14 দল, জাতীয় পার্টি বিএনপির অধীনে ছিল 20 দল। তো প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে জোটগতভাবেই নির্বাচনগুলো করে। এটা বাংলাদেশের রাজনৈতিক বা নির্বাচনের একটি কালচার। তারই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ 2022 সাল থেকেই কিন্তু যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সাথে ছিল। তো সেই জায়গা থেকে বিএনপি গণ অধিকার পরিষদের সাথে 2 আসনের সমঝোতা সহ আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছেছে। সেই জায়গা থেকে যে বিষয়টি হয়েছে, মানুষের মনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে আসলে রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে দানের শীষে নির্বাচন করছেন। এইটি হতো না স্বাধীনতা, এটি হতো না 24-এর আগে কোন নির্বাচনেই কিন্তু এই যে আরপিও যে সংশোধনী, সেটি কিন্তু এই রকমের ছিল, অপশন ছিল যে কোন রাজনৈতিক দল চাইলে তার নিজ প্রতীকেও নির্বাচন করতে পারে, অথবা সে জোটের প্রতীকেও নির্বাচন করতে পারে। কিন্তু এবারের যে আরপিও সংশোধনী এসেছে, সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে জোটের প্রতীকে নির্বাচন করতে চাইলে নিজের দল ছেড়ে সেই যে বড় দল বা জোট, যে জোট প্রধান, তার প্রতীকে নির্বাচন করতে চাইলে সেখানে অংশগ্রহণ করে বা সেই দলে যোগদান করে তারপর নির্বাচন করতে হবে। এই সমস্যার কারণেই জনাব রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। আর আপনি এই বিষয়টি খুব স্পষ্টভাবেই জানেন যে রাশেদ খানের বাড়ি ছিল ঝিনাইদহ 2-এ। তো সেই জায়গা থেকে হঠাৎ করেই তার আসনটি পরিবর্তন হয়ে যাওয়ার ফলে সে কিন্তু ঝিনাইদহ 4 থেকে বর্তমানে নির্বাচন করছেন। যেহেতু গণ অধিকার পরিষদ বিএনপির সাথে জোটে গিয়েছে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, তরুণদের প্রতিনিধিত্ব করার জন্য, সেই জায়গা থেকে যদি সেই নির্বাচনটা করে যদি সে রাশেদ খান ফেল করে, পাশই না করতে পারে, তাহলে তো এই জোটের কোনো আসলে ফায়দা আসলো না। সেই জায়গা থেকেই জনাব রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেছেন।
আর আরেকটি যে বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে আমরা আকণ্ঠভাবে চাই যে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে 24-এর গণ অভ্যুত্থান, তরুণদের প্রতিনিধিত্ব প্রয়োজন। ঠিক তেমনি ভাবে এনসিপি যে জামাত ইসলামের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করছে, জি। তারা সেটি করতে পারে। কেন করতে পারে? আমরা যদি, অনেকেই বলছেন স্বাধীনতা সংগ্রাম কিংবা মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা, তো এই বিষয়গুলো সামনে আসছে অনেক ক্ষেত্রেই। এটি আসলে হেলাল ভাই যেটি বলেছেন, যেটি রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহারের জন্যই মূলত এটি সামনে আনা হচ্ছে। আমি আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, জামাত ইসলাম কিন্তু এর আগেও বিএনপি জোটে নির্বাচন করেছে। বিএনপির একসাথে জোটবদ্ধভাবে ছিল এবং বিগত সময়েও 17 বছর আন্দোলন সংগ্রামে তারা কিন্তু, এই জামাত ইসলাম কিন্তু বিএনপির সাথে ছিল। তো সেই জায়গা থেকে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী হয়ে থাকে, স্বাধীনতা বিরোধী, সেটি তাদের অবস্থান 71 সালে কি ছিল সেটি আমরা জানি। তো সেই জায়গা থেকে এটি তো আসলে রাজনৈতিক ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে সেটাই মুখ্য বিষয়। এখন বিএনপি যদি এতদিন পর্যন্ত সেই জামাত ইসলামকে নিয়ে নির্বাচন করতে পারে, তারা সরকারও গঠন করেছিল বিএনপি, সেই জায়গা থেকে জামাত ইসলামের সাথে অন্য কেউ জোট করতে পারবে না। হ্যাঁ, বা এখানে সেই কিন্তু জোট মানে করলে- এখানে পরিষ্কার হওয়া দরকার হাসান মামুন, কেউ কিন্তু এখন পর্যন্ত এটা বলেনি যে জামাত ইসলামের সঙ্গে জোট করতে পারবে না। এটা কেউ এখন পর্যন্ত বলেনি, কারণ জামাত ইসলাম একটা বৈধ রাজনৈতিক দল, তারা নিবন্ধিত রাজনৈতিক দল, তারা অবৈধ রাজনীতি করে না, বৈধভাবে করছে। বৈধ রাজনীতির সঙ্গে যে কেউ আসলে জোট তৈরি করতে পারে। মুশকিল হচ্ছে জামাত ইসলামের যে ইতিহাস এবং যেভাবে প্রচলিত আদর্শ আছে তাদের, সেই আদর্শের সঙ্গে জোট যারা করছে তারাও মিলে যাচ্ছে কিনা, তারাও আসলে জামাতের আয়না দিয়ে রাজনীতিতে দেখে কিনা এটি সেটা। মিলে যাওয়ার সুযোগ নেই। কেন সুযোগ নেই? এটির সুস্পষ্ট প্রমাণ হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি তো জামাত ইসলামের সাথে জুটে ছিল, সুতরাং বিএনপি তো জামাত ইসলামের সাথে বিলীন হয়ে যায় নাই, এবং জামাতের আদর্শ তো বিএনপি ধারণ করে না। সুতরাং জামাত ইসলামের সাথে কেউ জোট করলে, নির্বাচনে জোট করলে যে সে জামাত ইসলামের আদর্শ ধারণ করবে কিংবা জামাত ইসলাম হয়ে যাবে, এটি বলার কোনো সুযোগ নেই। যেমন আমরা গণ অধিকার পরিষদ, আপনি যে প্রশ্নটি না না, করেছিলেন, আমি আমাদের হাসান মামুন, আমি এখানে জুলাই আমি গণ- এখানে একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই আপনার কাছে। মানে বিএনপির সাথে জামাত জোট হয়েছে, এই রেফারেন্সটা বিএনপির সাথে মানে জামাতের সাথে এনসিপি রেফারেন্সের সাথে তুলনা করা যায় কিনা? মানে বিএনপি যে বড় রাজনৈতিক দল, তৃণমূল পর্যায়ে তাদের যে কর্মীরা আছে, সেই তুলনায় তো আপনি এনসিপিকে তুলনা করতে পারেন। এনসিপি একটা নতুন তরুণদের দল, সেই দলটা জামাতের সঙ্গে একত্রিত হচ্ছে আসনের সমঝোতার ভিত্তিতে। এই রেফারেন্সটি কি জামাত বিএনপির সাথে তুলনা করা যায়? না, এটি রেফারেন্স টানলে তো আপনার কোনো সমস্যা নেই। আমি কোন কথাটি বলছি জি। সেটি হচ্ছে যে নির্বাচনী জোট যে কোনো দলের সাথে হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে, আদর্শিক না হলেই হলো। আমি এই কথাটি এই জন্যই বুঝতে বলছি পারছি, একদম আপনাকে। পরিষ্কার। আমি এইখানে একটু মানে আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না, ছোট একটু কথা বলি। ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্নটা দেখা দিয়েছে, এনসিপির অন্যান্য নেতারা বলা শুরু করেছেন যে যারা এই যে এনসিপি জামাতের জোটে যাচ্ছে, এটা তারা নাকি আগে থেকেই বুঝতে পারছিল। তাহলে এইখানে আদর্শগত বিষয়গুলো কি মিল আছে কিনা, মিলে যাচ্ছে কিনা, এইরকম কথা কিন্তু আসছে। আপনি এইটা কি মনে করছেন সেটা? হাসান আল তার মামুন। মনে হয় প্রশ্নটা এরকম ছিল, এটা ক্লিয়ার করা দরকার একটু। না, এইখানে আসলে আদর্শগত মিল আমার মনে হয়, যেটা হেলাল ভাই আছেন এখানে, আমাদের অনেক সিনিয়র ভাই, তো বিষয়টা হচ্ছে যে আদর্শগত অনেক রাজনৈতিক প্রেক্ষাপটে বা সময়ের সিচুয়েশন অনুযায়ী আসলে অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নিতে হয়। আমার যেটি ধারণা, এই এনসিপি কিন্তু বিএনপির সাথে অনেক আলাপ আলোচনা চালিয়েছিল। তারা কিন্তু বিএনপি জোটে যেতে চেয়েছিল, কিন্তু বিএনপির সাথে আসলে তাদের আসন সমঝোতা বলেন বা আলাপ আলোচনাটা একটা ভালো পর্যায়ে যায়নি, যার কারণে আসলে এনসিপি নতুন দল হিসেবে তারা মনে করছে যে তারা যে কোনো একটি জোটে গিয়ে অন্ততপক্ষে কয়েকজন সংসদে তাদের প্রতিনিধিত্ব প্রয়োজন, এবং সেই প্রতিনিধিত্বের মাধ্যমে তারা আগামী দিনে তাদের দল এবং দেশের জন্য কথা বলতে পারবেন। এটি আমার এনসিপির অনেকের সাথে কথা হয়েছে, তারা এই কথাটি বলেছেন। তারা কিন্তু বিএনপি জোটে যেতে চেয়েছিলেন। হেলাল ভাই আমার কথার সাথে অবশ্যই একমত হবেন, এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও আমরা সেটি শুনেছি। না না, এটা যে NCP গতকাল এনসিপির পক্ষ থেকে যে প্রতিনিধি এসেছিলেন,
তিনিও স্পষ্ট করেছিলেন যে এনসিপি একটা মধ্যপন্থা রাজনীতি করতে চায়, যে কারণে তারা অপশনটা খোলা রেখেছিল এবং সেই জায়গা থেকে শেষ মুহূর্তে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে এবং সময়টা যেহেতু কম। এটি আসলে এনসিপি বিকল্প অপশনটা ভালো পায় নাই হ্যাঁ, বিধায় কিন্তু এবং বিএনপি এবং জামাত ইসলামের এবং সাথে আমরা যে গিয়েছে। কথা বলছি এনসিপি নিয়ে, এনসিপির একজন প্রতিনিধি নিশ্চয়ই এখানে থাকা উচিত। আমরা ইনভাইট করেছি, একটা বিরতি নেব এবং বিরতি তারা ফিরে এসে নিশ্চয়ই তার সঙ্গেও এই বিষয়গুলো পরিষ্কার হতে পারবো। এবং অনেক ধন্যবাদ, আপনারা আছেন, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। দর্শক, 71 জানালে আপনারা আছেন, আরও একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালে রাকিব হাসান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে আমার অতিথিরা আছেন এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এনসিপির আইনজীবীদের যে সংগঠন, অর্থাৎ এনসিপি সমর্থিত আইনজীবীদের একটি সংগঠন আছে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স, এবং তার কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অ্যাডভোকেট নাজমুস সাকিব, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, কারণ আমরা আসলে আপনার অবর্তমানে এনসিপি নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো উঠেছে সেগুলো নিয়ে একটু একটু করে সবার কাছ থেকে ব্যাখ্যা জানার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যে আপনি খুব চমৎকার করে বরাবরই ব্যাখ্যা দিয়ে থাকেন, আজকে হয়তো তেমনটা আমরা জানবো। আপনার কাছে আমি প্রশ্ন করার আগে আমার কাছে সিনিয়র সাংবাদিক আছেন আমিনুল ইসলাম সিরাজি, তিনি কিছু জানতে চাইতে পারেন। জি কাগজি। জি নাজমুস সাকিব, প্রশ্নটা আসলে আমারও না। এই যে জামাত ইসলামের সঙ্গে এনসিপির যোগদানের পরপরই আপনাদের দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেত্রী, বিশেষ করে যেমন তাবাসসুম, তারপরে সামান্তা, তাজনুভা এবং তাসনিম যারা, তারা মানে অনেকটা নিষ্ক্রিয় থাকে এবং তাসনিম যারা অলরেডি আপনাদের ওখান থেকে সরে গিয়ে স্বতন্ত্র হচ্ছেন। তো এখন কথা হলো, তারা বলছেন যে তারা বুঝতে পারছেন যে জামাত ইসলামের সঙ্গে এনসিপির একটা আদর্শগত মিল তারা খুঁজে পাচ্ছে এবং এই কারণেই তারা এখান থেকে সরে দাঁড়াচ্ছে। আপনি কি সেইটা মনে করেন কিনা? আমরা এই প্রশ্নটা একটু। জি ধন্যবাদ। আসলে প্রশ্নটা এবং আজকের রাতটা আমার জন্য খুবই টাফ সময় আমার জন্য। আমি আগে আমার ব্যক্তিগত পজিশনটা একটু ক্লিয়ার করি। জি, আমাকে কি শোনা যাচ্ছে? একদম পরিষ্কার শোনা যাচ্ছে নাজমুস সাকিব। শোনা জি। যাচ্ছে। আমার ব্যক্তিগত পজিশন হচ্ছে, জামাতের সাথে যে আমাদের নির্বাচনী সমঝোতা বলেন, যাই বলেন, এটা আমি ব্যক্তিগতভাবে এন্ডোর্স করি না। জি এটা আমার পছন্দ না। আচ্ছা আমি জামাতের যে ব্যাগেজ, এটা আমি বহন করতে রাজি না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত পজিশন। আচ্ছা এখন সেটার আরো নানান কারণ আছে, আমি কেন করতে চাই না, আমি ডিটেলস আলাপ হয়তো এখানে সময় পরে কি আমরা কোনো করতে পারবো। ফেসবুক স্ট্যাটাস দেখবো আপনার? সেটা তো খুব এখনো মানে কি বোঝাতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারতেছি না আর কি। আচ্ছা যাই হোক। জি বলতে দাও। আমি বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে আমি লিখেছিও কেন কিভাবে পছন্দ করি না, অল্প বিস্তর যা লেখার আমি লিখেছি। জি একইভাবে আমাদের যে বিভিন্ন নারী নেতৃবৃন্দ, যে যারা তাজনুবা জামিন, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, অর্থাৎ আমাদের যে মেয়ে বা ফিমেল কলিগরা বা কমরেডরা আছেন, তারা জামাত ইস্যুতে ওনাদের মধ্যে মোটামুটি এক ধরনের স্ট্যান্ড ওনারা নিয়েছেন বেশিরভাগই। জি সেই স্ট্যান্ডটা হচ্ছে ওনারা আশঙ্কা করেন, এক হচ্ছে আমাদের যে আশঙ্কা ব্যাগেজ বহন করার যে বিষয়, ইতিহাসের দায় আমরা নিব কিনা, আমাদের দেশের যে জন্ম, বাংলাদেশ নামক আমরা যে রাষ্ট্র পেয়েছি, জি সেটার সাথে যে একটা দলের যে রকম সম্পর্ক আছে, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, তারা নিজেরাও বলে তাদের যে রাজনৈতিক অবস্থান আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়, তাদের যে রাজনৈতিক অবস্থান দেশের জনগণের বিরোধী, সেটা এবং তারা সেটা স্বীকারও করেন। তারা বলতে চান হচ্ছে এটা একটা ওনাদের রাজনৈতিক ভুল। হ্যাঁ, তো সেই রাজনৈতিক ভুলকেও, এবং আমাদের দেশে যখন পাকিস্তানি মিলিটারি এবং তাদের বাংলাদেশে থেকে যারা দোসরের ভূমিকা পালন করেছে, সেই জায়গায় যদি তাদের কথা আমরা ধরেও নিই যে যুদ্ধাপরাধে সংযুক্ত ছিল না, কিন্তু তারা তো বিরোধিতাও করে নাই। পাকিস্তান আর্মি যখন যুদ্ধাপরাধ সংগঠিত করছিল, জি এবং এটা একটা অ্যাডমিটেড ফ্যাক্ট আর কি, তারা সেই জায়গায় আমার দেশের জনগণের উপর যে ক্র্যাকডাউন চালানো হয়েছিল সেটার বিরোধিতাও কিন্তু করে নাই। বরঞ্চ তাদের দুই একজন পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের
সরকারে ছিলেনও। জি এই ব্যাগেজ আমরা কতটুকু বহন করব সেই প্রশ্নের জায়গা থেকে আমাদের একটা বিরোধিতার জায়গা আছে। আরেকটা জায়গা হচ্ছে, দেখেন জুলাইয়ের একটা অন্যতম প্রধান শক্তি হচ্ছে মেয়েরা। সেই মেয়েদের চলাফেরায় এবং মেয়েদের যে স্বাধীনতা, একজন মানুষ হিসেবে স্বাধীনতা, একজন মেয়ে হিসেবে স্বাধীনতা, সেটা কতটুকু অক্ষুণ্ণ থাকবে সেই প্রশ্ন আস্তে আস্তে এসে যাবে, বা সেই বিষয়টা ওনারা দেখছেন। ফলে তাদের যে স্টান্স, তাদের যে পজিশন মেয়েদের, সেটা অমূলক নয়। জি এবং আমারও ব্যক্তিগতভাবে আশঙ্কা, দেশে যেভাবে ওনাদের যে পজিশন, জামাত ইসলামী বলেন বা অন্যান্য ধর্মীয় দলের যে position, এটা ওনারা আমাদের যে স্বাধীনতা সেটা ক্ষেত্রে তারা কতটুকু হস্তক্ষেপ করবেন কি করবেন না, হস্তক্ষেপের আশঙ্কা থেকে যায়। সেই জায়গা থেকে তাজনুবা জারাদের যে পজিশন, তাদের ব্যক্তিগত এবং আমারও পজিশন যেটা, সেটাকে আমরা সম্মান করতে চাই, আমাদের নিজেদের কাছে আমরা ক্লিয়ার থাকতে চাই। আর দলের যে ব্যাপার, দল বিভিন্ন মিটিং এর মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে, সে গণতন্ত্র কি ধরনের গণতন্ত্র বলবেন সেটা অন্য আলাপ, কিন্তু গণতান্ত্রিক উপায়ে দলের মেজরিটি চাচ্ছেন বর্তমান সিচুয়েশনে জামাতের সাথে নির্বাচনে জোট করতে। সেই নির্বাচনে জোটকে নানান জনে নানানভাবে ব্যাখ্যা করবে। সেটাকে আদর্শিক জোট আমরা বলছি না, এনসিপি থেকে দলীয়ভাবে বলা হয়েছে এটা নির্বাচনী জোট, এবং আরো যে 8 দল আছে জামাতের যে জোটটা, তারাও সেটাকে বলছে নির্বাচনী জোট। কিন্তু তারপরও রাজনীতিতে তো পারসেপশন ম্যাটার করে। যে বার্তাটা গেল সেটা আমাদের জন্য একটু ভয়াবহ রকমের বার্তা আর কি। অ্যাডভোকেট নাজমুস সাকিব, আপনি আসলে আলোচনার মোড়টা ঘুরিয়ে দিলেন, কারণ আমরা আসলে ভেবেছিলাম যে বয়ানটা আমরা আসলে নাহিদ ইসলাম এবং প্রেস কনফারেন্স থেকে পেলাম, আপনি হয়তো সে একই সুরে কথা বলবেন, কিন্তু আপনি আসলে খুবই স্পষ্টবাদী, এবং এনসিপির যারা আসলে তরুণদের দল, তো তরুণরা আসলে স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে, যে কারণে আসলে তাসনিম জারা কিংবা তাজনুমা জেবিন তারা তাদের সিদ্ধান্তগুলো জানিয়েছে, এবং আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্তকে সম্মান করছেন। একটা ধারণা, অনেকে এটা করতে পারেন, আমি একটু অগ্রিম আপনার কাছে জেনে রাখতে চাই, আমি জানি এটা খুব তাড়াহুড়া করে বলা, তারপরও একটা ধারণা দিতে পারেন কিনা যে যারা এনসিপির আদর্শকে ধারণ করছেন কিন্তু ডিসিশনটাকে সাপোর্ট করছেন না, এই কষ্ট নিয়ে, এই ব্যাগেজ যেটা জামাত ইসলামের ব্যাগেজ বলছেন সেটা বহন করতে চাচ্ছেন না, তারা কি আলাদা করে কোনো কিছু করবেন কিনা? আমরা তো তৃণমূল এনসিপি নামও শুনে ফেলেছি, কোনো অ্যালায়েন্স বা কোনো কিছু সম্ভাবনা আছে কিনা? তৃণমূল এনসিপি যিনি নাম দিয়েছেন উনি তো একটা জামাতি প্রোডাক্ট। হ্যাঁ, উনি কি বলছে না বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। সরি টু সে, অন্যরা অন্যভাবে মনে কিছু নিয়েন না। জি আমরা যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেছি, দেখেন জুলাইয়ে মেয়েরাই হচ্ছে পথ দেখিয়েছে। সেটা আমার ঢাকা ইউনিভার্সিটির মেয়ে বলেন, আমার প্রাইভেট ইউনিভার্সিটির মেয়ে বলেন, আমার বিকারুন্নেসের সামনে মেয়েরা যে বক্তব্য রেখেছে, প্রতিবাদ করেছে, আমার যারা গার্ডিয়ান ছিল, মেয়েদের গার্ডিয়ান, মেয়েরা, মারা, ইনারাই আমাদেরকে পথ দেখিয়েছে। ফলে আমাদের যে এখন বর্তমান যে পজিশন, আমরা পার্টির যে সিদ্ধান্ত, সেই ব্যাপারে আমাদের একটা অবজেকশন আছে, কিন্তু আমি সরাসরি পার্টির একে বিরোধিতা করছি না, আমি ওনার বিরুদ্ধে তো ওভাবে বিদ্রোহ ঘোষণা করছি না। হ্যাঁ, পার্টির যে লাইন আছে, পার্টি এখন মনে করছে জামাতের সাথে জোট করবে, কিন্তু আমাদের যে নোট অফ ডিসেন্ট বলেন জি বা যাই বলেন, জি আমাদের যে ব্যাপারটা, আমাদের প্রতি যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, জি সেই জায়গায় মানুষ হতাশ হয়েছে। কিন্তু মানুষের, আমি যে পলিটিশিয়ান, আমাদের যে 19 বছরের রাজনীতি, আমার ছোট্ট লাইফেও আমার 19 বছরের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে। জি সেই ক্যারিয়ার থেকে মানুষ আমাদেরকে যে জুলাইয়ের মাধ্যমে যে আমাদের প্রতি যে আশা আকাঙ্ক্ষা আছে, সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা চেষ্টা করছি এনসিপির মাধ্যমে রেস্টোর করার। পরবর্তীতে কি হবে সেটা তো এত আগাম আমরা বলতে বলতে পারছি না। পারবেন না, এভাবে কিন্তু আপনি এখনো- যতটুকু বলেছেন ততটুকু আপনি একেবারে নিজেকে স্পষ্ট করেছেন। আমি একটু অ্যাডভোকেট সাজ্জাদ আপনার কিছু একটু আসতে চাই। এটা আসলে অনেক দিন ধরে অনেকেই এই জিনিসটা বারবার করে আমাদেরকে বলেন যে জামাত ইসলামের সঙ্গে যদি কোনো দল আসলে জোট তৈরি করে, বিশেষ করে এনসিপির মতো একটি দল, তাহলে সেখানে নারী নেতৃত্বের বিকাশ হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে, কারণ একেবারে জামাতে ইসলামের মধ্যেই কোনো নারী নেতৃত্ব চোখে পড়ে না,
কোনো নারীর নাম আমরা শুনতে পাই না জামাত ইসলামের মধ্যে যিনি আসলে খুব জাজ্জেল একজন নেতা ছিলেন বা নেতৃত্ব দিয়েছেন। এই ইতিহাসটা খুব একটা মানে আমি অন্তত সেরকমটা দেখিনি, আমি জানি না। আপনারা সনাতন ধর্মের একজনকে নমিনেশন দিয়েছেন, কিন্তু কোনো নারীকে নমিনেশন দিতে আসলে আমরা শুনিনি। যদি ভুল করে থাকি আপনি আমাকে একটু সংশোধন করবেন, পারলে ব্যাখ্যাটা একটু দেবেন, যেটা আসলে অ্যাডভোকেট নাজমুস সাকিবও করছিলেন যে শঙ্কাটা। জি আচ্ছা, এখানে ওনার কিছু প্রশ্ন আমি হয়তো আমি একটা জিনিস বলি, একটু ছোট করে করে যদি উত্তরটা দেওয়া যায় তাহলে ভালো হয়। জি আচ্ছা, সেটা হচ্ছে কোন ইতালি রেনেসাঁর একজন বিখ্যাত ব্যক্তিত্ব আছে, তার নাম হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি। তার নাম আপনারা হয়তো শুনেছেন। তিনি বলেন কোন রাজনৈতিক বন্ধুত্ব আসলে স্থায়ী না, আবার শত্রুতা স্থায়ী না, এবং এই সবকিছু নির্ভর করে তাদের স্বার্থের উপর। এখানে এনসিপির সাথে যেটা জোট হয়েছে সেটা নিশ্চয়ই কোনো একটা বিষয় সামনে রেখে, সেটা আমি একটু আগেও বললাম, কিছু জুলাই অভ্যুত্থানের ইস্যুগুলো সামনে রেখে, জুলাই সংস্কারগুলো বাস্তবায়নের সামনে রেখে। এখন আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে নারী নেতৃত্বের ইস্যু। দেখেন, প্রতিটা সফল পুরুষের পেছনে কিন্তু একজন নারীর ভূমিকা থাকে, এবং জামাত ইসলামের যত নেতৃত্ব আপনি দেখতে পাচ্ছেন, যত জামাত ইসলামের যে প্রগ্রেসটা দেখতে পাচ্ছেন, সেই প্রগ্রেসের পেছনের বড় একটা অংশ কাজ করছে আসলে নারী নেতৃত্ব। হয়তো আপনারা নামগুলো সামনে দেখতে পাচ্ছেন, অথবা তারা মিডিয়া প্রেমী না, তারা হয়তো মিডিয়ার সামনে আসে না। তারপর আপনি দেখবেন আমাদের প্রচুর নারী নেতৃত্বরা সামনে এখনো প্রেস ব্রিফিংগুলোতে আসছেন। তারপর মিরপুরে মনে হয় একজনকে নমিনেশন দেওয়ার কথা ছিল, হয়তো এখন ওনাদের সাথে এখানে একটু ছোট করে যদি আমাকে একটু সুযোগ দেন, মানে সুযোগটা নিতে চাই এই অর্থে যে আপনি আসলে খুব চমৎকার করে সবসময় ব্যাখ্যা করেন। মানে জামাত ইসলামের তো ইতিহাস এখনকার না, অনেক দীর্ঘ মানে ইতিহাস, এবং তারা একটা বড় রাজনৈতিক দল। সব সময় এই রাজনৈতিক দলের নারীরা নিজেদেরকে মিডিয়া থেকে আড়াল করে রাখতে চান, মানে তারা আসলে নেতৃত্বে বিকাশ করতে চান না এবং পেছনে থাকতে চান, মানে এটাই বোঝাচ্ছেন কি? দেখুন, প্রদর্শনের ইচ্ছা মানে নিজেকে এক্সপ্রেস করাটা কিন্তু নেতৃত্ব না। নেতৃত্ব হচ্ছে পেছন থেকে কাজগুলো করানো। এবং দেখেন, যত বড় সফল নেতৃত্ব এবং বিপ্লব হয়েছে পৃথিবীতে, তার পেছনে কিন্তু সামনে যিনি আছেন তার পেছনে একজন কারিগর থাকেন। সেই কারিগরকে আমরা সামনে দেখতে পাই না। যেমন আপনি জুলাই অভ্যুত্থানে দেখবেন অনেক মাস্টার মাইন্ডের কথা বলা হচ্ছে, যে মাস্টার মাইন্ডকে আমরা লাস্ট পর্যন্ত জুলাই 5ই আগস্টের পরে 6 জুলাই আগস্টের পরে আমরা দেখতে পাই। এরকম জামাত ইসলামী তো প্রতিটা তাদের নারী নেতৃত্বের আলাদা সংস্থা আছে, ছাত্রী সংস্থা আছে, জামাত ইসলামের আলাদা মহিলা উইংস আছে, সবকিছু আলাদা করে আছে। কথা বুঝছেন? হয়তো নামগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন না, সেই জন্যই মনে হচ্ছে জানি নারী নেতৃত্ব থেকে জামাত ইসলামী বেসিক্যালি। আপনাদের এটা কি কখনো মনে হয় ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, যদি কোনো নারী নেতৃত্ব আপনাদের এখান থেকে সামনে না আসে? ঢাকা ইউনিভার্সিটির ডাকসুতে দেখেন নারী নেতৃত্ব আছে, চাকসুতে দেখেন নারী নেতৃত্ব আছে, তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে দেখেন নারী নেতৃত্ব আছে। কোথায় নেই? আসলে আমি আসলে সেটা বলছি না ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। আমি যেই অর্থে ডাক্তার শফিকুর রহমান, আমি বলছি জামাত ইসলামের আমির, হ্যাঁ, এরকম আমি গোলাম পরোয়ার, তার কথা আমরা বলতে পারছি খুব কনফিডেন্টলি, এবং সংবাদও আমরা সেগুলো উচ্চারণ করছি। এমন কোনো নারী নেতৃত্বের নাম আমরা উচ্চারণ করতে পারছি না জামাতে ইসলামীর যে দল, সেই দলের মধ্য থেকে। আমাদের আসলে প্রশ্নটা এটাই যে তাহলে পরবর্তী নারীরা যারা আছেন তারা আসলে এনসিপির মতো, ধরেন এনসিপির মধ্যে যে নারী নেতৃত্বটা আছে, তারা এই কনফিডেন্সটা কোত্থেকে পাবে যে আমাদের সাথে গেলে আমাদের নেতৃত্বের বিকাশটা ঘটবে? তারাও তো মনে করবে যে আমাদের পেছনে পড়ে সেখান থেকে আমাদের প্ল্যান দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। আচ্ছা, এটাতে আমি একটু করি। আচ্ছা, বেগম খালেদা জিয়ার পাশে জামাত ইসলামের আমির তো একসময় গোলাম আজম ছিলেন, তারপরে মতিউর রহমান নিজামী ছিলেন। ওনারা পাশে বসে কি প্রেস ব্রিফিং বা রাজনৈতিক প্রোগ্রামগুলো করেননি? তখন কি নারী নেতৃত্ব কোনোভাবে হেম্পার্ড হয়েছিল? দুটো তো আলাদা নদী, আলাদা শাখা, দুটো আলাদা রাজনৈতিক দল। এখানে কোনোভাবেই করে তাদের নেতৃত্ব আমাদের নেতৃত্বের কারণে বা জামাত ইসলামের নেতৃত্বের কারণে এনসিপির নেতৃত্বের মহিলা নেতৃত্ব কোনোভাবে করে ব্যাঘাত ঘটবে, তারা কোনোভাবে সমস্যার শিকার হবে, এটা আসলে একটা অবান্তর প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আমি সাজ্জাদ সাহেব একটু ছোট একটুখানি ম্যাকিয়াভেলির কথা বলে আপনি তো শুরু করেছিলেন, আমি ওখানে যেতে চাই একটুখানি। সেটা হচ্ছে ম্যাকিয়াভেলির কিন্তু আরেকটা কথা আছে যে যেন তেন ভাবেই বা যে কোনো কৌশলে ক্ষমতায় যাওয়াটাই হচ্ছে বড় কথা। আপনারা কি সেইটাও অনুসরণ করতেছেন কিনা সেটা একটু বলেন। জি, দেখুন, যেন তেন ভাবে ক্ষমতা যাওয়াটা এখন মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্যটা হচ্ছে না, আপনি ওটা ম্যাকিয়াভেলিকে সামনে নিয়ে আসছিলেন, তো ওই জন্য আমি বললাম ম্যাকিয়াভেলির যে কথাগুলো, সেই কথাগুলো তো আসলে খুব বেশি নৈতিক না, অনৈতিক বেশি।
হ্যাঁ, অনৈতিক এখন বেশি। আপনি যে কোনো ভাবেই ক্ষমতায় যান না কেন, কিন্তু আপনি ক্ষমতাটা পরিচালনা করলেন কিভাবে, এই বিষয়গুলো তার ওখানে বেশি আছে। আমি বুঝতে আসলে পারছেন? ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী এই বক্তব্যটা আমি নেব। আমি হচ্ছে একটা বিরতিতে যেতেই হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আলাপটা করব এবং আমরা অবশ্যই আজিরবাড়ি হেলাল এবং হাসান আল মামুন দুঃখ প্রকাশ করছে আপনাদের কাছে, কারণ আলোচনাটা এত ভেতরে আমরা ঢুকে গিয়েছিলাম যে দুজনের বক্তব্যটা শোনা প্রয়োজন ছিল, যে কারণে আমরা বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আরও কথা বলবো। আবারও বিরতি নিচ্ছি দর্শক, ফিরছি একটু আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। 71 জানুয়ারি রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং এ পর্যায়ে আমি বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিরবাড়ি হেলাল আপনার কাছে আসতে চাই। আপনি আলোচনা শুনলেন, আমরা অনেক কথা বলেছি এনসিপি এবং জামাত ইসলামী নির্বাচনী সমঝোতা নিয়ে। এটা রাজনৈতিক দল হিসেবে তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং কর্মীরা সেটা পছন্দ করবে কি করবে না সেটাও আসলে তাদের সিদ্ধান্ত। আমি জনাব আজিজুল বাড়ি হেলাল আপনার কাছে, যারা আজিজুল বাড়ি হেলাল আপনি শুনতে পাচ্ছেন আমাকে? না, আমার মনে হয় জনাব আজিজুল বাড়ি হেলাল আমার কথা শুনতে পাচ্ছেন না। আমরা একটু সংযোগটা পুনর্স্থাপন করার চেষ্টা করি। এই ফাঁকে জনাব আমি আমার কাছে খুব বেশি বড় প্রশ্ন না, আমি সাজ্জাদ সাহেবের কাছে একটা প্রশ্ন। আপনারা করে, কি জি। নারী নেতৃত্বকে কি আমির, মানে কোনো নারীকে আমির হিসাবে গ্রহণ করবেন কিনা? একটু জাস্ট একটু, আর কিছু না, বলেন। দেখুন, এটা আমির হবে, মানে আমির হবে, সেক্রেটারি হবে, কে কোন দায়িত্ব আসবে, এটা সময়ের প্রেক্ষিতে এটা তৈরি হয়। এবং মানবেন কি না, এবং মানবেন কি না, অবশ্যই এবং মানবে। আপনাদের অবশ্যই গঠনতন্ত্রে হযরত আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিনা? মেনেছে না? আপনাদের হযরত গঠনতন্ত্রে আয়েশা আছে? রাদিয়াল্লাহু আনহা সিফিন যুদ্ধে গঠনতন্ত্রে আছে কিনা? যুদ্ধ করেছে না? গঠনতন্ত্রে আছে কিনা? এবার আসছে। এখন গঠনতন্ত্রে নারী এবং পুরুষ আলাদা করে কোথাও বলা হয়নি। আমির। আচ্ছা, এবার বুঝতে পারছি। আজিজুল বাড়ি হেলাল আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যারা আজিজুল বাড়ি হেলাল, আচ্ছা আমরা আজিজুল বাড়ি হেলাল তার সঙ্গে সংযোগটা স্থাপনের চেষ্টা করি। এই ফাঁকে একটু হাসান আল মামুন আপনার মতামতটা একটু জানতে চাই। আপনারা প্রথমত দেখলেন যে অনেকেই আসলে অনেক ধরনের অবস্থান নিয়েছেন। নির্বাচনকালীন জোটে নানা কিছু ঘটে এবং একটা সময় ভোটের রাজনীতি জোটের রাজনীতিতে পরিণত হয়, সেই ছবিটাও আপনারা দেখলেন এবং আপনারাও সেই জোটের মধ্যে একটা বড় ভূমিকা রাখছেন। আমরা কথা বলছিলাম, সেই জায়গা থেকে চলে এলাম নারী নেতৃত্বের কথায় এবং সেই জায়গা থেকে এখন আমরা আবারও ফিরছি জোটের রাজনীতিতে। প্রথমত হচ্ছে যে এখন পর্যন্ত যে আলোচনা আপনি শুনলেন তাতে কি মনে হচ্ছে, মানে জোট তো নানা ধরনের হয়, জামাত ইসলামী এবং এনসিপির যে সমঝোতার কথা বলা হচ্ছে সেই সমঝোতা নিয়ে শুরুতে আপনি যে বক্তব্যটা দিলেন এবং অ্যাডভোকেট নাজমুস সাকিবের বক্তব্যটা যেটা শুনলেন, আপনি কি আপনার সেই অবস্থানে আছেন? আমি শুরুতেই বলি, আমি এনসিপি শীর্ষ নেতৃত্ব থেকে যারা আছে আমার প্রত্যেকের সাথেই মানে আমি কানেক্টেড, কারণ তারা একসময় আমার সহযোদ্ধা ছিলেন বা অনেকে আমার পরিচিত ছিলেন। তো আমি আজকে এখানে স্পষ্টভাবে আপনাদেরকে কিছু কথা বলি। আসলে দেশের মানুষ হয়তো অনেক কিছুই জানেন না, একদম অনেক মানে বাহিরের দৃষ্টিকোণ থেকে আসলে এক ধরনের বুঝে যায় আর ভেতরের দৃশ্যপটটা আসলে ভিন্ন রকম। এনসিপি খুব করে চেয়েছিল আসলে বিএনপি জয়ী, এবং আমাদের পক্ষ থেকেও আমরা তাদেরকে বলেছিলাম যে গণ অভ্যুত্থানের শক্তি বা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ফলে বিএনপির সাথে আসলে এনসিপি ইচ্ছা করলে জোট করতে পারে, তাদের শীর্ষ নেতৃত্ব যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। কিন্তু আমি বলবো যে আসলে আসন সমঝোতা বা আরো অনেক ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশন গুলোতে আসলে বিএনপির ছাড় দেওয়ার যে মন মানসিকতা সেটি আসলে অনেক ক্ষেত্রে জোটের সঙ্গীদেরকে হতাশ করেছে। আমি মনে করি বিএনপি প্রতিষ্ঠিত এবারেই সবচেয়ে কম আসনে বিএনপি আসলে হাসান আল মামুন, আমি মানে আপনার মৌলিক কথাটা বুঝেছি, কিন্তু একেবারে সময় শেষ প্রান্তে চলে এসেছি। আমি 1 মিনিটের জন্য আজিজুল বাড়ি হেলাল, হ্যাঁ যে আমি শেষ করে দিচ্ছি, জি, আমি আপনাকে শেষ করে দিচ্ছি। বিএনপি আসলে এনসিপি কে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি, এটি বিএনপির একটি ঐতিহাসিক ভুল, এবং বিএনপি এনসিপি কে সাথে রাখার দরকার ছিল এবং গণ অধিকার সহ অন্যান্য জোটের সঙ্গীদেরকে ভালোভাবে মূল্যায়ন করে তাদের সাথে রাখার দরকার ছিল, কিন্তু সেটি বিএনপি ঐতিহাসিকভাবে ভুল আজিজুল বাড়ি হেলাল আপনি করেছে। শুনেছেন, আপনার দিক থেকে একটা মন্তব্য। যে আমি মনে করি যে আমি আসলে হাসান আল মামুন বলছে যে বিএনপির উচিত ছিল এনসিপি কে সাথে রাখা, এটাই তো নাকি? এটাই, এবং এটা না করাটা আপনাদের ঐতিহাসিক ভুল। জি, ঐতিহাসিক ভুল তিনি বলছেন। ধন্যবাদ, তিনি যে আমাদের দলকে এতটা ভালোবাসেন
এবং এতটা পছন্দ করেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে হাসান আল মামুনকে ধন্যবাদ জানাচ্ছি। জি। কিন্তু রাজনীতির যে হিসাবটা, সেটা হলো যে আমাদের আগামী নির্বাচনটা যদি প্রতিযোগিতামূলক না হয়, যদি শেখ হাসিনার মতো আমিডামি হয়ে যায়, সবাই যদি বিএনপিতে চলে আসে, নির্বাচনটা কে কার সাথে করবে? সুতরাং হাসান আল মামুন, আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে বলছি যে আমাদের চারটি জোট তৈরি হয়েছে, 5টি নির্বাচন দল, জোটগতভাবে এতগুলো রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ সবাই রাজনীতিতে অংশগ্রহণ করেছে, নির্বাচন করছে। এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য খুবই ভালো। কে কার সাথে জোট করলো এই হিসাবটা ভোটাররা ঠিক করুক, বুঝছেন? Right, right. আমাদের তো দেখেন 272টি আমরা আমাদের লোকদেরকে নমিনেশন দিও, আমাদের সবাইকে কিন্তু আমরা accommodate একদম, করতে একদম। পারিনি। আমাদের এবং 300 আসনে 1000-এরও বেশি আপনার প্রার্থী আজল রয়েছে। বাড়ি হেলাল, আপনি শেষ যে That's কথাটা clear. বলেছেন বোধহয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজকের আয়োজনটা এখানে দিয়ে আমরা শেষ করতে পারি, যে যা আমি একটু হবে না হবে এখানে- সেটা ভোটারদের উপর ছেড়ে দিতে হবে। নাজমুল সাকিব, আপনি কি 30 সেকেন্ডসের মধ্যে শেষ করতে পারবেন? হ্যাঁ, মানে আমি আমাদের শেষ করছি। জি। দেখেন, আমরা এনসিপি থেকে আমাদের যে তরুণদের দল, আমরা চেয়েছিলাম হচ্ছে আমাদের সবচেয়ে ভালো হতো হচ্ছে আমরা যদি 300 আসনে প্রার্থী দিতে পারতাম। এটা আমার ব্যক্তিগত মত এবং আমাদের দলের অধিকাংশ মানুষেরও হয়তো মতামত হতে পারে। আমরা যদি 300 আসনে প্রার্থী দিতাম, আমাদের দলের একটা সাংগঠনিক স্ট্রাকচার দাঁড়িয়ে যেত। জি। আমার হয়তো আসন সংখ্যা কমে যেত, কিন্তু এনসিপি কে একটা তৃতীয় শক্তি হিসেবে মানুষ ভরসা করা শুরু করেছিল। সেই জায়গা থেকে মানুষ একটু আঘাত পেয়েছে। আমরা যদি আমাদের নীতিতে অটল একদম। থেকে একদম আমরা যদি আমাদের পরিষ্কারভাবে নীতিতে উত্তর অটল দিয়েছেন থেকে এবং যদি 300 অনেক আসনে ধন্যবাদ, প্রার্থী অনেক ধন্যবাদ দিতাম, নাজমুল এটা সাকিব। সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু আপনার বক্তব্যটা আশা করি আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি। এবং অনেক ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। আগামীকাল দেখা হবে 71 জানালের নতুন বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন।